ছাত্র রাজনীতিতে এখন গুপ্ত ইস্যু নিয়ে চলছে ঝড়। মুখোমুখি সরকার ও বিরোধী দলের ছাত্র সংগঠন বেশ কয়েকটি ক্যাম্পাসে সংঘর্ষেও জড়িয়েছে তারা। এ নিয়ে কি ভাবছে সরকার? ছাত্রদল বলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে উস্কানি দিচ্ছে ছাত্র শিবির। তবে ছাত্রদলের উপরই দায় দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সরকারি দলের একজন নীতি নির্ধারক জানান, সংকটকালীন সময়ে সবারই সহনশীল আচরণ করা উচিত। মাহিলা ইসলামের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের পর কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর নাম ধরে বেশ কিছু উচ্ছৃঙ্খলতা বা মবের ঘটনা ঘটে। বিশেষ করে আওয়ামীপন্থী ছাত্র ও শিক্ষকদের উপরে হামলে পড়তে দেখা যায় নির্বাচিত অনেক শিক্ষার্থীকে। কখনো কখনো সাধারণ শিক্ষার্থী, আবার কখনো বিশেষ কোনো নামের ব্যানারে এসব ঘটতে দেখা যায়। আবার জাতীয় নির্বাচনের আগে ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল হলে হলে কমিটি দেওয়ার ঘোষণা দিলেও দেখা যায় উত্তেজনা। তখন আলোচনা উঠে এসবে ইন্ধন আছে ছাত্র শিবিরের। সাধারণ শিক্ষার্থীর আড়ালে আধিপত্য বজায় রাখতে তারা ঠেকিয়ে দেয় ছাত্রদলকে। এবার নির্বাচনের ৩ মাস পর চট্টগ্রাম সিটি কলেজের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের গ্রাফিতি নিয়ে শুরু হয় উত্তেজনা। সংঘর্ষে জড়ায় ছাত্র শিবির ও ছাত্রদল। পরে বিষয়টির প্রভাব দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে। ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে শাহবাগে মারধরের শিকার হন ছাত্র শিবিরের নেতা ও ডাকসুর নির্বাচিত প্রতিনিধি এবি জুবায়ের এবং মোসাদ্দেক আলীকে। এসব নিয়ে কি বলছে ছাত্রদল? নেতাদের অভিযোগ, বিরোধীরা গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছে। উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহারের আহ্বান তাদের। শিবির পাল্টা কয়েকটি বা কয়েকশো গ্রাফিতি অঙ্কন করতে পারত। আমি মনে করি চলমান এই সংকটের জন্য শিবিরের এই যে অবস্থান, এই অবস্থান দায়ী মনে করি। ঈশ্বরদী সরকারি কলেজে গতকাল আমরা দেখলাম তারা নারায়ে তাকবীর বলে সশস্ত্রভাবে, আগেকার দিনে লীগের আমলে যখন হেলমেট লীগ ছিল, ওই হেলমেট লীগের মতো এখন হেলমেট জামাত শিবির হয়ে গেছে। তবে ক্যাম্পাসের ঘটনাগুলো নিয়ে ডাকসু ভিপি ও ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম উল্টো দায় চাপান ছাত্র দলের উপরই। ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। আমরা শিক্ষার্থীদের সাথে আছি। এই মুহূর্তে দেশে চলছে জ্বালানি সংকট ও হামের মতো রোগের প্রাদুর্ভাব। দুয়ে মিলে নাভিশ্বাস অবস্থা মানুষের। এইরকম সংকটকালীন সময়ে ছাত্রদের হানাহানি পরিহারের আহ্বান সরকারি দলের একজন নীতি নির্ধারকের। আমরা এখন বিভাজনের রাজনীতি বিশ্বাস করি না। আমরা চাই বিরোধী দল, সরকারি দল সবাই মিলেমিশে এই যে ফ্যাসিস্ট হাসিনা পর্বত সমান সমস্যায় দেশে সৃষ্টি করে গেছে, অর্থনৈতিক বিপর্যয় করে গেছে, সেগুলোকে সবাইকে একসাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করে এই যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের আমরা প্রচেষ্টায় আছি। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও নিজ ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ রাখতে সর্বোচ্চ চেষ্টা করা উচিত বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। বিরোধী দলকে সরকারের একটা অংশ হিসাবে নিয়ে আমরা পার্লামেন্টের সব সমস্যার সমাধান করতে চাই। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ঢাকা মহানগরের বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার সহ কয়েকজন অ্যাক্টিভিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটর যোগ দিলেন তরুণদের দল এনসিপিতে। বিকেলে যোগদান অনুষ্ঠানে দলটির মুখপাত্র বলেন, এখন এনসিপির গণজোয়ার চলছে। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, আসছে স্থানীয় সরকার নির্বাচনেই তরুণদের জয় জয়কার হবে। এনসিপিতে যোগ দিয়ে ইসহাক সরকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করে টিকতে পারবে না বিএনপি। রাশেদ আনিসের রিপোর্ট। ইসহাক সরকার ছাত্রদল এবং যুবদল করা এই নেতা ধীরে ধীরে অবস্থান পাকা করেছিলেন মূল দল বিএনপিতে। ঢাকা মহানগরীর রাজনীতিতে দলটির অন্যতম আলোচিত মুখ ছিলেন তিনি। তবে গত জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। কয়েকদিন আলোচনায় থাকার পর এবার পুরান ঢাকার এই বিএনপি নেতা কয়েকশো নেতাকর্মীকে সাথে নিয়ে যোগ দিলেন এনসিপিতে। তার সাথে এনসিপিতে আরো যোগ দেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি এবং কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। জুলাই অভ্যুত্থানের চেতনাই ধারণ করতে চান তারা। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে ১৪০০ ছাত্র গণঅভ্যুত্থানে
1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। যোগদান অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র দাবি করেন রাজনীতির হাওয়া এখন তাদের দিকেই। জাতীয় নাগরিক পার্টি নিয়ে নানা ধরনের কথা নির্বাচনের আগে আমরা শুনেছি। আমরা টকশোতে অনেককে বলতে শুনেছি যে লিখে রাখেন জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের পরে থাকবে না, জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব থাকবে না। কিন্তু নির্বাচনের পর আমরা দেখছি বিরোধী দল হওয়া সত্ত্বেও জাতীয় নাগরিক পার্টিতে জোয়ার চলছে। আর দলটির আহ্বায়ক মনে করেন অনেকের যোগ দেওয়ার ফলে এনসিপি আরও শক্তিশালী হবে, আর আগামী স্থানীয় নির্বাচনে এর একটা প্রভাব দেখা দেবে। স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের শক্তির জয় জয়কার হবে এবং সেটা এনসিপির সমর্থনই হবে। আপনারা সারা দেশে নির্বাচনের প্রস্তুতি নিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদেরকে সমর্থন জানাবে। দলটির নেতারা আরও জানান এনসিপি এখন তৃণমূলেও ছড়িয়ে পড়ছে। আমাদের দল এখন ডে বাই ডে বাংলাদেশের ইনশাআল্লাহ তৃণমূলে যাচ্ছে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। বিএনপি ক্ষমতায় এসে গণভোট ইস্যুতে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে তিনি কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান জামায়াত আমির। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজপথে মিলেমিশে সংগ্রাম করে সংসদে গিয়ে তারা সব ভুলে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা বেইমানি করবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। নতুন করে আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না সতর্ক করে সবাইকে আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা। রাজপথ সংসদ একাকার যেদিন হয়ে যাবে সেদিন বালুর পাড় দিয়ে নদীর জোয়ার সমুদ্রের জোয়ার থামাতে পারবে। আর আপনারা নির্বাচনের আগে বলেছিলেন আমরা নির্বাচিত হলে সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ার, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন আরো কোনো দেশে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছেন। তেলের কোনো সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে শহরে জেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করেন মির্জা ফখরুল। দেশের অনেক উন্নয়ন বাকি আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার দেশের অর্থনীতি উন্নয়নের জন্য ইতোমধ্যে নতুন কিছু পরিকল্পনা নিয়েছে, সেগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর, ঠিক কিনা? তাই করতেছে না, আর কারো বেঁচাতে, তাই না? এটা করতে দেওয়া যাবে না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় সে যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনকালে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয়করণ চলবে না, কিছু গোষ্ঠী অস্থিরতা তৈরি করছে। স্থিতিশীল ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জ্বালানি সংকটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব দেশেও পড়েছে, তাই সবকিছু বিবেচনা করে দেশ পরিচালনা করছে সরকার। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির এবং দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ভিত্তিক সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের তো একটা সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। এই জায়গায় তো আমরা সকলে মিলে দেশটা তো চালাতে হবে, এবং সরকার চলে জনগণের ট্যাক্সের টাকা, সুতরাং আমাদের কিন্তু খুব সাবধান হতে হবে এখানে। এই জন্য আমাদের সকলে মিলে নিজেদের মধ্যে কৃচ্ছতাও সাধন করতে হবে
আবার সাথে সাথে যাতে লাইট অফ না হয়, যাতে ম্যানুফ্যাকচারিং বন্ধ না হয়। ইরান ইসরায়েল যুদ্ধ সরকারকে শুরুতেই বড় সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মে দিবসের আয়োজন নিয়ে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে সৃষ্ট সংকটের পেছনে সরকার বা বিরোধী দলের হাত নেই। পহেলা মে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর 2:30টায় জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশ করবে বলে জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আমাদের বিরোধী দলও করে নাই, আমাদের দেশের জনগণও করে নাই। এটা আন্তর্জাতিক একটা ঘটনার প্রেক্ষিতে একটা বড় সংকট হয়ে গেছে, যেটা আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। তো সেরকম পরিস্থিতির কারণে কিছু কাজ একটু বিলম্বিত হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার নির্বাচনী ইস্তাহার সেটা পালন করবে। জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলেও রাজধানীতে চলাচল করা বাসে আগের ভাড়াই নেওয়া হচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে দূরপাল্লার পরিবহনগুলোর কয়েকটি ইতোমধ্যেই কিছু টাকা বেশি রাখছে বলে অভিযোগ উঠেছে। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। জ্বালানি তেলের দামের সঙ্গে গণপরিবহনের ভাড়ার সমন্বয় ঘটিয়ে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে ভাড়া বাড়িয়েছে সরকার, যার ফলে প্রায় 9 কিলোমিটারে 1 টাকা বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের। অতি সামান্য ভাড়া বৃদ্ধির ফলে এর প্রভাব পড়েনি ঢাকার ভেতর। আগের ভাড়াতেই যাতায়াত করা যাচ্ছে গণপরিবহনে। না, ভাড়া এখনো বাড়ানো হয় নাই। না, সবগুলো বাসে কোনো গাড়িতে ভাড়া বাড়ানো হয় নাই। আগের ভাড়াই কাটতেছি, এখন ভাড়া পাবলিক এতে চাই নাই, গন্ডগোল লাগে দুজি, এই জন্য চাই নাই। এদিকে বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা যায়নি। আগের ভাড়া বলবৎ থাকায় সন্তুষ্ট তারা। আমি আসছি হচ্ছে সায়দাবাদ থেকে, কারওয়ান বাজার যাব। আগে কত ভাড়া দিতেন? 20 টাকা। এখনো 20 টাকা? জি, আগেরটাই দিছি, আগেরটাই ভাড়া ওই মালিবাগকে 10 টাকা দিয়ে আসতাম আগে, এখনো 10 টাকাই নিছে। তবে দূরপাল্লায় কিছুটা ভাড়া বেড়েছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। একদিকে তীব্র গরম, অন্যদিকে পানির সংকট, দুয়ে মিলে অতিষ্ঠ মিরপুরবাসী। ভোগান্তির চিত্র দেখলে মনে হবে মিরপুর 2 নম্বরের পূর্ব মণিপুর এলাকা যেন মরুর প্রান্তর। গেল 1 মাস ধরে এখানকার প্রায় 50,000 মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে। বাসিন্দাদের অভিযোগ, পানি সংকটের বিষয়টি বারবার ওয়াসাকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। সাগর ফরাইজির ছবিতে মামুন হোসাইনের রিপোর্ট। মানুষের এই দীর্ঘ লাইন এক বালতি পানির জন্য। দিনরাত কলস ড্রাম নিয়ে তাদের এই ছোটাছুটি। 2026 সালে এসেও পানির জন্য এমন হাহাকার খোদ রাজধানীতে। মিরপুর 2-এর পূর্ব মণিপুর এলাকার দৃশ্য এটি। গত 1 মাস যাবৎ এলাকার মানুষ তীব্র পানির সংকটে পড়েছেন। পুরো ট্যাপ ছাড়ার পরে এক ফোঁটা করে পানি পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে কোনো কোনো বাড়িতে পানি আসে না 15 দিন যাবৎ। সব মিলিয়ে তীব্র মানবেতর জীবনযাপন করছে এখানকার বাসিন্দারা। অনেকেই পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়েছে। একটা মানুষ যদি মারা যায় একটু গোসল করায় যে জানাজা দিয়ে যে মাটি দেবে তেমনও কোনো পরিস্থিতি নাই। প্রতিদিনই পানি টানি হাসড়াইয়া চলতে হয়, গোসল আদি ধোয়া পাকলা সব টানা পানিতে করতে হয়। পানি আনি আমরা অনেক দূর থেকে কিনে আনি, মানুষের বাসায় বাসায় যাই। এখান থেকে যেরকম খানের মোড়, বুড়া মানুষ পানি কোথা থেকে আনতে পারি তাই না, আমার মতন মানুষ কি তাই না, আমার কি বয়স আছে ওখানে পানি কিনে আনি বেড়াই রান্ধি, তারপর খাই, গোসল টোসল করি, কি করবো বাবা। পানি সংকটের বিষয়টি বারবার ওয়াসাকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। বাসিন্দাদের অভিযোগ, ওয়াসার খামখেয়ালির কারণেই তৈরি হয়েছে এই সংকট। ওয়াসাকে ফোন দিছি, বারবার বলতেছে যে আমরা ঠিক করতেছি, একটু সময় দেন। তো এইভাবে বলতে বলতে তো প্রায় 14-15 দিন হয়ে গেছে। পাম্প একটা নাকি নষ্ট হয়েছে, সেটা তো 20-25 দিন থেকে পাম্প মেরামত করতেছে। 2-1 দিনের পর পর পানি একটুখানি দেয়, তাও আসা কিছুক্ষণের জন্য চলে যায়। গোসল না করে, উজু না করে নামাজ পড়া যায়? মানে কোনো পানিই নেই। এক কথা, পরিষ্কার কথা, আমাদের এই এলাকায় পুরো মণিপুরে কোনো পানি নেই। তবে ওয়াসা বলছে ভিন্ন কথা। তাদের দাবি, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিছু জায়গায় সমস্যা হচ্ছে। রেশনিং করতেছি, যেহেতু ডিপ লেভেলের প্রোডাকশন এইরকম গরমের সময় এবং এই লেয়ারটা নিচে নেমে যায়, প্রোডাকশন অনেক কম। আরেকটা হচ্ছে এই এলাকা, যেটা মণিপুর এলাকা বিশেষ করে, এই ডিপ লেভেলগুলো অনেক পুরাতন, এদের প্রোডাকশন অনেক কম।
কিন্তু যারা হাউজিং সোসাইটির মালিক, যারা বাসা মালিক, তারা নিজেদের ফ্ল্যাট এবং তার যে তৈরি করছে, কিন্তু তারা ঢাকা ওয়াসা ডিপ টিউবওয়েল বসানোর জন্য কোনো জায়গা রাখেনি। তীব্র গরমে দ্রুতই পানির এই সংকট সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। মামুন হুসাইন, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।